হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা কথা বলবো দ্য ফাইন প্রিন্ট বাই লরেন অ্যাশার। এই বইটা হচ্ছে লরেন অ্যাশারের লেখা যে ড্রিমল্যান্ড বিলিয়নিয়ার সিরিজ রয়েছে সেটার ফার্স্ট পার্ট বা ফার্স্ট ইনস্টলমেন্টও বলতে পারো। এর মধ্যে আরও দুখানা বই রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, আর আরেকটা রয়েছে দ্য ফাইনাল অফার। তো এটা হচ্ছে ফার্স্ট বই, আর এই বইটা একটু মোটা, বাট পড়তে ভালো লাগবে স্টোরিটা। আর তোমরা জানোই এই বইগুলোর খুব বেশি হাইপ আছে। তো বইটার স্টোরিটা আমি তোমাদেরকে বলি। এই বইটার যে স্টোরি হচ্ছে সেটা হচ্ছে রোয়ানকে নিয়ে আর জারাকে নিয়ে। তো রোয়ান হচ্ছে এই যে ড্রিমল্যান্ড, এটা একটা থিম পার্ক টাইপের, যেরকম আমরা বড় বড় অ্যামিউজমেন্ট পার্ক দেখি না, তো সেই রকম একটা মানে পার্ক। এবং সেই পার্কের যে ওনার ছিলেন তার নাতি হচ্ছে রোয়ানের আরও দুটো ভাই রয়েছে। তো তাদেরকে নিয়েই দ্য ফাইনাল অফার আর ওই পার্টটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা আমি পরে পড়লে বুঝতে পারবো। তো যাই হোক, তো এই ড্রিমল্যান্ডের যিনি ওনার, তিনি তার নাতিকে একটা উইলে উনি গত হয়েছেন, তাতে বলেছেন যে এই ড্রিমল্যান্ডের দায়িত্ব নিতে 6 মাসের জন্য। ওনার যে এই ড্রিমল্যান্ডের যে ডাইরেক্টর পদে, সেই পদে থেকে এই ড্রিমল্যান্ডের কী দরকার, কী নতুনভাবে করতে হবে, কী রিনোভেশন করতে হবে, কোনটা বাদ দিতে হবে, সেগুলো বুঝে শুনে কাজ করতে। তো এটার জন্য উনি যে উইলটা লিখেছেন সেটার মধ্যে উনি রোয়ানকে এটাও বলেছেন যে উনি ওখানে এমন একজনের সাথে দেখা করবেন, রোয়ানের এমন একজনের সাথে দেখা হবে যে রোয়ানের যে দৃষ্টিভঙ্গি সেটা পুরোপুরি পাল্টে যাবে জীবনের উপরে। সেটা কেন না, রোয়ান হচ্ছে খুবই কোল্ড হার্টেড, গ্রাম্পি টাইপের একটা ছেলে। কাজের ছাড়াও কিচ্ছু বোঝে না, না একটা ছুটি নেয় না কিছু। ওর বন্ধু বান্ধব কেউ নেই। ওর ক্লোজ কোম্পানি বলতে ওর 2 ভাই। ওর বাবার সাথে ওর রিলেশনটা ভালো না, কারণ হচ্ছে যে ওর মা যখন গত হয় তখন থেকে ওর বাবা ডিস্টেন্স তৈরি করেছে সব ভাইদের থেকে। আর ওর বাবা বিশাল পরিমাণে অ্যালকোহল, তারপর ভীষণ রুড, এইসব জিনিসের মধ্যে ঢুকে পড়েছিল। তো যার জন্য এই ছোট ভাইগুলোর মধ্যে রোয়ান ওর বাকি ভাইদের মধ্যে একদমই একটা ডিস্টেন্স তৈরি হয়। তারপর থেকে রোয়ান যখন বড় হয়েছে, বিশাল পরিমাণে কোল্ড হার্টেড। আর ও প্রথম ওর বাবাকে ভুল প্রমাণ করতে চাইতো, নিজেকে প্রমাণিত করতে চাইতো। সব ভাইদের মধ্যে রোয়ানকেই বেশি করা হতো, কারণ রোয়ান এইসব ড্রয়িং ডিজাইনিংয়ের মধ্যে ছিল, আর অন্য ভাইরা বেশিরভাগ প্রোডাক্টিভিটি এইসবের মধ্যে আছে। তো যাই হোক, এবার রোয়ান যেদিন এই ড্রিমল্যান্ডের দায়িত্ব নিতে আসে সেদিন ওর সাথে দেখা হয় জারার, ওই ড্রিমল্যান্ডেই কাজ করা এক এমপ্লয়ির সাথে। এবার জারা হচ্ছে ঠিক তার উল্টো, একটা সানশাইন বলতে পারো। খুব বাবলি টাইপের একটা ক্যারেক্টার, খুব বেশি কথা বলে, খুব বেশি সবসময় ক্রিয়েটিভ, সবসময় ছটপটে, চুলবুলি টাইপের একটা মেয়ে। তো ওকে দেখে বলেন অপোজিট অ্যাট্রাক্ট, তো রোয়ানের সেটাই হয় এবং রোয়ান ওর প্রতি অ্যাট্রাকশন অনুভব করে। প্রথম ও তো জারাকে কাজে রাখে যাতে ড্রিমল্যান্ডের কিছু ভালো হয়, এইরকম ক্রিয়েটিভ আইডিয়া দরকার সেই ভেবে, বাট রোয়ান ওকে নিজের জন্যও কাজ দিতে চায়। এবং যারা যেসব ড্রয়িংগুলো করছিল সেগুলোকে ইমপ্রুভমেন্ট করে রোয়ান অন্য নামে, একটা আননোন কী বলবো, ওর হেল্পার সেজে, যেটার নাম স্কট। এবং যারা না জেনেই রোয়ানের সাথে কথা বলে, নিজের ড্রয়িংসগুলোকে ইমপ্রুভ করে। এর মাঝে রোয়ান অনেক অন্য কিছু শেখে। ও প্রথমে এসেছিলো যে এমপ্লয়িজদের মাইনে যেরম আছে সেরম রাখবো, আর পারলে কাটিয়ে দেবো, এইসব চিন্তা। কিন্তু যখন ও যারার সাথে মেশে, ও দেখতে পায় যে এখানে এমপ্লয়িজরা অনেক কম টাকা পায়, তাতে তাদের মেডিকেল এক্সপেন্সেসও কভার হয় না। এই দিকগুলো যারা ওর দিকে তুলে ধরে। ইভেন এই যে ড্রিমল্যান্ডে যে কাজ করে একটা পুরো সংস্থার মধ্যে যে এমপ্লয়িরা রয়েছে, সেই এমপ্লয়িদের ভালো মন্দ যে ভাবা উচিত অ্যাজ এ বস হিসাবে। যে কোনো ফাউন্ডেশন চালাতে গেলে আগে ভাবতে হবে আমার এমপ্লয়িরা কিসে খুশি আছে, এমপ্লয়িদের কিসে সুবিধা হয়, সেটা ভেবে লিমিটেড। তো সেই চিন্তা ভাবনাগুলো যারা রোয়ানের মধ্যে থাকে। এবার রোয়ানের বক্তব্য হচ্ছে, রোয়ান ছোটো থেকে বড় হয়েছে, ওর নিজের বাবা খুব কোল্ড হার্টেড ছিল। ইভেন ও যখন বড় হয় তখন যেহেতু এত বিলিয়নিয়ারের নাতি, যে সমস্ত মেয়েরা ওর কোম্পানিতে এসেছিলো সবাই ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল। বাট যারা এতটাই পিওর সেলফলেস, তো ওর কাছে, রোয়ানের কাছে এটা একটু সন্দেহজনক যে এরকম এত ভালো মেয়েও কি হতে পারে। তো রোয়ান ওই জন্যই স্কট সেজে জারার সাথে মেলামেশা করছিল। বাট ধীরে ধীরে রিলেশনটা আরও গভীর হয় এবং রোয়ান
সেটা সত্যিটা বলে ফেলে জারাকে, এবং এটা জানার পর জারা খুব জোরে রেগে যায়। কিন্তু পরে আবার রোহান ওর থেকে সুযোগ চায় ওর নিজেকে এক্সপ্লেন করার জন্য। তখন ও বলে যে আমার কম বয়সের লাইফের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, আমাকে সবাই ইউজ করতো যে আমার টাকা পয়সার জন্য ব্ল্যাকমেল করতো। তো আমি ভেবেছিলাম তুমিও আমাকে সেমভাবে এক্সপ্লয়েট করবে, এই জন্যই আমি তোমাকে আমার আসল পরিচয় না দিয়ে তোমার সাথে চিটচ্যাট করছিলাম। বাট আমি তোমার সাথে ক্যাজুয়ালি থাকতে চাই, আমাদের মধ্যে এই জিনিসটা যেটা আছে হুকটপটা, সেটাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। তো যারাও ভাবে যে ও যত এরকম কোল্ড হার্টেড হোক, তার পিছনে রিজনস রয়েছে, আর ও এমনি ভালো মানসিকতা। তো এর মধ্যে দুজনের মধ্যে জিনিস বাড়ে। আর এই বইটার মধ্যে অ্যাজ এ বুক লাভার, মানে আমার এখনও অবধি পড়া সমস্ত রোম্যান্স বুকের মধ্যে যারাও বুক লাভার ও বই পড়তে খুব ভালোবাসে, তো আমি এটা আমার শর্টসের ক্লিপেও দিয়েছি, বাট এখানেও আমি বলতে চাই যে রোহান ওর ফেভারিট অথারের সাথে একটা পুরো বুক সাইনিং অ্যারেঞ্জ করে জারার জন্য ডেট নাইটে। সেখানে ওই লেখিকা সমস্ত বই যারা নিয়ে যায় এবং ওই লেখিকা সাইন করে, এবং আমরা লেখিকার মুখ থেকে জানতে পারি যে ওই লেখিকার নতুন একটা বই পাবলিশ হচ্ছিলো, সেই পাবলিকেশনের মানে যে অনুষ্ঠানটা সেটা ছেড়ে উনি রোহানের একটা কলে এখানে এসছেন এই পুরো বুক সাইনিং অর্গানাইজেশনটায়, যাতে উনি মানে যারা সমস্ত বইগুলো সাইন করতে পারে। এটা সবচেয়ে সুইট জিনিস রোহান করেছে। যাই হোক, এবার তারপর যখন ওরা ফিরে আসে ডেটে, মানে ডেটটা ওরা একদম অন্য একটা কান্ট্রিতে গিয়ে করেছিল, নিউ ইয়র্কে। তো সেখান থেকে ফিরে আসার পর জারার খুব ঠান্ডা লেগে যায় এবং জারার নিউমোনিয়া টাইপের একটা রোগ হয়। এবার অন্যদিকে রোহানের যে আরেকজন ভাই রয়েছে বা ওর ব্রাদার বলতে পারো, ডেকল্যান, সে ওকে বলে যে আমার কাছে সব খবর আছে, তুই একটা মেয়েকে নিয়ে বড্ড বেশি জড়িয়ে পড়ছিস, সামনেই সিইওর ভোট আছে, ড্রিমল্যান্ডের ভোট আছে, তুই এগুলো একটা কী করে ছেড়ে দিতে পারিস একটা মেয়ের জন্য? তোর তো ক্যারেক্টার একদমই এরকম নয়, তুই বিজনেস নিয়ে থাকিস, তুই এদিকে ছুটি নিচ্ছিস, বুক সাইনিং করছিস, একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এগুলো একদমই উচিত না, ভোটের আগে লোকে কী বলবে, ভর্তি হচ্ছে। তো রোহান এগুলো প্রথমে পাত্তা দেয় না, কিন্তু যখন যারা অসুস্থ হয়ে পড়ে ওর মধ্যে এই ব্যাপারটা আসে। মানে এই নিউ ইয়র্কে ঘোরার টাইমেই ওর একটা সিক্রেট জারাকে বলেছিল যে ওর মা যখন মারা যায় তার আগে অবধি ওর বাবা ফ্যামিলিকে প্রচুর টাইম দিত, এত রুড ছিল না, এত অ্যালকোহল কনজিউম করতো না। বাট ওর মা মারা যাওয়ার পরেই না ওর বাবা পুরো ডিট্যাচ হয়ে যায়, অ্যালকোহল কনজিউম করে, নিজের দুঃখেই বিপদ থাকে, একবারও ভাবে না যে আমার ছেলেদের জন্য আমার শক্ত থাকতে হবে। তো এই জিনিসটা রোহানের ভয় লাগে। আর ঠিক যখন জারাও অসুস্থ হয় তখন রোহানের না কোথাও গিয়ে মনে হয় যে আমি আমার বাবাকে এতটা হেট করি, বাট কোথাও গিয়ে আমি নিজেও আমার বাবার মতো হয়ে গেছি। আমার বাবা যেমন আমার মাকে ভালোবাসতো, তখন আমার মায়ের জন্য সব করতো, কিন্তু যেই মুহূর্তে আমার মা মারা গেল আমার বাবা এরকম হয়ে গেল। আর আমিও এখন সেমভাবে জারাকে ভালোবাসছি, আর জারাও এখন অসুস্থ, আর ওর অসুস্থতায় আমি পুরো পাগল হয়ে গেছি যে আমার সামনে বোটস রয়েছে, আমার ড্রিমল্যান্ডের প্রজেক্ট রয়েছে, আমি এসব কিচ্ছু ভুলে গেছি। তো আমার এই নিজের উপর যে কন্ট্রোলটা আমি একটা মেয়ের জন্য সেটা হারিয়ে ফেলছি, আর এটা ঠিক নয়। ইভেন আমি তো জারাকে নিয়ে সিরিয়াস কিনা আমি সেটাও জানি না, বিকজ ওর এই যে কন্ট্রোলটা নিজের উপর সেটা দিতে চায় না, কারণ ও চোখের সামনে দেখেছে যে ওর মা মারা যেতে কী হয়েছে, তো এটা কোথাও গিয়ে ভয় পাচ্ছে ভালোবাসতে। তো সেটার জন্য ও জারার সাথে ব্রেকআপ করে নেয় এবং জারা সেটা খুবই আহত হয়। তারপরে ওর বাবাকে মানে ওর কথা ছিল এই 6 মাসের এটা হয়ে যাওয়ার পর ও শিকাগো ফিরে যাবে ওর ভাইয়ের কথা মতো, বাট তার আগে স্বাভাবিক যেহেতু মনে মনে পুরোপুরি যারাকে ভালোবেসে ফেলেছে, ওরা কোনো কিছু তো মন টেকে না, ঘুম খাওয়া সব চলে যায়, ওর বাবাকে কনফ্রন্ট করতে চায়। ওর বাবাকে জিজ্ঞেস করে যে তুমি আমার মাকে ভালোবাসতে? তখন রোহানের বাবা বলে হ্যাঁ আমি ভালোবাসি। তখন বলে এখনও ভালোবাসো? মানে আমার মা মারা যাওয়ার পর তোমার লাইফ পুরো মেসড আপ, এরপরেও তোমার মন হয় এরকম মানুষকে ভালোবাসতে? তখন বলছে ওর বাবা ওকে বোঝায় যে দেখো ভালোবাসার মানে এটা নয়, ভালোবাসতে গেলে রিস্ক নিতে হবে, কোনো কিছু দুনিয়ায় ফ্রি হয় না। তখন রোহান বুঝতে পারে যে আমার বাবা যাই হোক নাই হোক আমার মাকে মন দিয়ে ভালোবেসেছিলো। ইভেন ওর মায়ের একটা নোটও খুঁজে পায় যেখানে ওর মাও ছোটোবেলায় ওকে অনেকভাবে বলেছিল যে তুমি দয়ালু হবে, তোমাকে সবার প্রতি ভালোবাসতে হবে এরকম, কিন্তু ও পুরোপুরি উল্টো হয়ে গেছে। তো সেটা থেকে রোহান আবার জারাকে প্যাচ আপ করার কথা ভাবে, বাট জারা আর ওকে বিশ্বাস করতে চায় না। ইভেন জারারও একটা পাস্ট রয়েছে, ওর একটা বয়ফ্রেন্ড ছিল লেন্স নামক, সে জারার আইডিয়া ইউজ করেই ড্রিমল্যান্ডে ওর থেকে উঁচু পোস্টে জব করতো। আর এটা রোহান জানার পরে রোহান ওকে হেল্প করেছিল, বাট
ওরও মন ভাঙতে ভাঙতে এমন হয়ে গেছে না যে ও আর রোহনকে বিশ্বাস করছে না। আর কোথাও গিয়ে আবার এই ওর যে গ্র্যান্ডপা রয়েছে রোহনের, তার একটা চিঠি জারার কাছে এসেছিলো, সেখানে ভোটের মধ্যে মানে যারা ভোট দেবে তাদের মধ্যে জারার নামটাও ইনক্লুডেড। তো কোথাও গিয়ে যারা ভাবছে যে 2 2 4 করে, যে রোহান ইচ্ছে করে জানতো যে আমি ভোটের মধ্যে ইনক্লুডেড আছি, সেই জন্যই আমাকে ইমোশনালি ম্যানিপুলেট করেছে যাতে আমি ওকে ভোটটা দিই, ওর ভালোবাসায় দুর্বল হয়। তো এইসব ভেবে যারা আরও গুটিয়ে যায়। বাট তারপর রোহন কী হয় যে নিজের যে পোস্ট, নিজের যে সব কিছু ছেড়ে দিতে চায়, এবং সব কিছু ছেড়ে দিয়ে ও চেষ্টা করে যে মানে জারার মতো হওয়ার। ও যে লাস্ট প্রেজেন্টেশনটা দেয় সেটার মধ্যেও সম্পূর্ণভাবে যে ড্রিমল্যান্ডের এমপ্লয়ার্স রয়েছে তাদের কথা ভেবে পুরোপুরি প্রেজেন্টেশনসটা দেয়, তাদের মেডিকেল এক্সপেন্সেস তারা কী চায়, ইভেন যারা যেসব ভিজিটাররা আসবে, যারা ডিসেবলড চাইল্ড, তাদের ফেসিলিটি, এইসব ভেবে ও ড্রিমল্যান্ডের প্রজেক্টটা তৈরি করে পুরোপুরি ওর বাবার থেকে হাটকে, মানে একদম কোম্পানি ছেড়ে একটা ড্রিমল্যান্ডকে নিয়ে, যেটা ওর ঠাকুরদা চেয়েছিল গ্র্যান্ডপা, সেটা। এবং এটা দেখে যারা বুঝতে পারে যে ও চেঞ্জ হয়েছে। এবং এটা হওয়ার পর রোহন জারার সাথে আবার কথা বলে, ইভেন বলে যে আমি কিছুটা ভয় পিছিয়ে গেছিলাম, কিন্তু বারবার এক ভুল করবো না, তুমিও আমার দিকটা জানো। এবং তারপর ফাইনালি দুজনের মধ্যে মিল হয়, এবং আমরা দেখতে পারি যে রোহন আর জারার বিয়ে হয়ে গেছে 3 বছর পর। ওরা দুজনে একটা নেবুলার প্রজেক্ট, মানে যে প্রজেক্টটার জন্য এদের দুজনে দেখা হয়েছিল, ড্রিমল্যান্ডের একটা থিম পার্কের অ্যাট্রাকশনের জন্য, সেটা ওরা ওপেন করছে। এবং সেদিন জারা রোহনকে বলছে যে ও প্রেগনেন্ট। আর তারপরে আরেকটা আমরা বোনাস চ্যাপ্টারে দেখতে পাচ্ছি যে ওদের একটা মেয়ে হয়েছে, ইভেন জারা আরেকটা বেবি বয়কে জন্ম দেবে। তো ওভারঅল এটা একটা হ্যাপি এন্ডিং রয়েছে। স্টোরিটা খুব ভালো, জাস্ট একটু স্লো পেস্ট, মানে এতটা মোটা বই তো, একটু স্লো বার্ন রোম্যান্স বলে না, পড়তে কিছুটা টাইম বোর লাগবে, বাট ভালো লাগবে যদি তুমি পড়তে থাকো। চ্যাপ্টারগুলো ছোটো চ্যাপ্টারে ভাগ করা, অতিরিক্ত লং চ্যাপ্টার্স নেই, একটা চ্যাপ্টার একটু লং আছে, বাট চ্যাপ্টারগুলো 2-3 পেজের মধ্যেই রয়েছে। এটার পেজ সংখ্যা হচ্ছে 436 বা 437। তোমরা মিশোতে এই 3টে বই 350-400-র মধ্যে পেয়ে যেতে পারো। এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর এরকম বাংলা রিভিউ শুনতে, ইংলিশ বইয়ের, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।